দর্শক যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে থাকার চেষ্টা করছেন। আমি আজ একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। এই বিষয়টি নিয়ে আমি গত কিছুদিন পর্যন্ত কাজ করছিলাম। বিভিন্ন তথ্য উপাত্ত, পত্র পত্রিকা, বিভিন্ন অর্গানাইজেশনের তথ্য এগুলো নিয়ে আমি দিন রাত প্রায় বলা যায় কাজ করছিলাম এবং চাচ্ছিলাম যে আরও কয়েকদিন বসে আমি এক কাজটি শেষ করে তারপরে আমি এটি উপস্থাপন করব বা আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু গতকাল হঠাৎ করেই একটি তথ্য বা একটি সংবাদ আমার নজরে আসার পরে আমি একটু অস্থির হয়ে উঠলাম যে না, এটি আর দেরি করা যায় না। তো ঘটনাটি কি? ঘটনাটি আপনাদেরও অনেকের হয়তো নজরে এসছে। সেটি হচ্ছে যে যশোরের শার্শায় একটি মাদ্রাসার মেয়েদের আবাসিক রুমে বা মেয়েরা যেখানে থাকে মাদ্রাসায় রাত্রিকালীন, সেই আবাসিক রুমে সিসি ক্যামেরা লাগানো ছিল। তো এটি এক পর্যায়ে প্রশাসন জানার পরে সেখান থেকে 16টি ক্যামেরা উদ্ধার করেছে। তো ওই মাদ্রাসা কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে। পরে জানা গেল যে শুধু ওই একটি মাদ্রাসায় না, দেশের বিভিন্ন জায়গায় এরকম মহিলা যত মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসাগুলোতে বেশিরভাগ জায়গায় বেডরুমে সিসিটিভি ফিট করা আছে। আমরা বিভিন্ন সময় দেখি যে হোটেলে কিংবা বিভিন্ন যে ক্ষেত্রে ওই চুরি করে এক ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষ, তারা ওই মোবাইল কিংবা সিসিটিভি ক্যামেরা, এর আগে ঢাকায় কিছু ঘটনা ঘটেছিল আপনাদের মনে আছে, বিউটি পার্লারে পার্সোনা সহ আরও বেশ কিছু জায়গায় যে চেঞ্জিং রুমে ক্যামেরা ফিট করা, এগুলো নিয়ে তোলপাড় হয়েছে। কিন্তু এই যে মাদ্রাসার হোস্টেলে ছাত্রীদের রুমে যে সিসিটিভি ক্যামেরা, এইটি নিয়ে কি আপনারা এবার এরকম কোনো হইচই হইহুল্লোড় দেখলেন? আমি কিন্তু সেরকম ওই খবর হয়েছে এইটুকি, আর এরপরে এটা নিয়ে আর কোনো হই হুল্লোড় বা কোনো প্রতিবাদ কিছু দেখিনি। মাদ্রাসা যারা কওমি বোর্ড, তারা বৈঠক করে কিছু সিদ্ধান্ত নিচ্ছে যে মাদ্রাসায় ক্যামেরা থাকবে না, এই পর্যন্তই। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর কি হবে? তথ্যপাত্র বলছে যে বাংলাদেশের মাদ্রাসা এক ধরনের ধর্ষণের কারখানা হয়ে উঠেছে। আপনাদের মনে আছে 2016 সালে যে ফেনীর সোনাগাজীতে যে নুসরাত নামে এক মাদ্রাসা ছাত্রী, তার নির্যাতনের পরে সে যে আত্মহত্যা করেছে গায়ে আগুন দিয়ে, আপনার মনে আছে? এ ঘটনায় 16 জনের ফাঁসির আদেশ হয়েছিল। এছাড়া বিভিন্ন জায়গায় ছাত্রীদের ধর্ষণের, মাদ্রাসায় ছাত্রীদের ধর্ষণের খবর কয়েকদিন পরপরই কিন্তু আপনারা পত্রপত্রিকায় পাচ্ছেন। আর তার চেয়েও বেশি করে যেই ঘটনাগুলো আসছে, একদিন দুদিন পরেই ছাত্র ধর্ষণের ঘটনা মাদ্রাসায়, এবং দেখা যাচ্ছে একদম লম্বা জুব্বা, দাড়ি টুপি সুন্দরভাবে সাজানো গোছানোভাবে, নুরানি চেহারা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কেন? এই বলাৎকারের অভিযোগে, ধর্ষণের অভিযোগে। এই যাদেরকে ধরা হয় প্রতি বছর যত ঘটনা ঘটে, তার মধ্যে 3টি ঘটনায় 3 জন অপরাধী বা ধর্ষকের, যারা মাওলানা মুফতি, তাদের যাবজ্জীবন হয়েছে। এই মাসেও একজনের যাবজ্জীবন হয়েছে 2-3 দিন আগে। এখন এই যে আমি বললাম যে মাদ্রাসা, বাংলাদেশের মাদ্রাসা ধর্ষণের কারখানা, তো বলাৎকার এখন আইন পরিবর্তন করে, আগে আইনটা এরকম ছিল না, কিন্তু এখন বলাৎকার না বলে ধর্ষণই বলতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 6 বছরে, অর্থাৎ 18 থেকে 24 পর্যন্ত, তারা 347 জন শিশু মাদ্রাসায় ধর্ষিত হয়েছে বলে তারা প্রতিবেদন সংরক্ষণ করেছে। সেগুলো আমি খুঁজে দেখলাম বা গড় হিসাব করে বের করলাম যে 55 জন, বছরে 55টি শিশু মাদ্রাসায় ধর্ষিত হয়েছে। কিন্তু এই ঘটনাগুলোর মামলা হয়েছে অর্ধেকেরও কম, এবং স্বাভাবিকভাবে জানেন যে মামলা যেগুলো হয়েছে শুধু সেই কয়টারই আমরা দেখেছি
এই মোল্লাদের, হুজুরদের, ধর্ষকদের তাদেরকে ধরা হয়েছে। এর মধ্যে কোনো হুজুর, মাওলানা, তারা একাধারে বেশ কয়েকজন শিশুকে ধর্ষণ করেছে, তারা পরে এগুলো স্বীকারও করেছে। আবার এই 6 বছরে এবং চলতি বছরেও আপনার মোট 8টি শিশু নিহত হয়েছে, মারা গেছে, যাদেরকে ধর্ষণের পর বা বলাৎকারের পরে হত্যা করে কারোর ডেড বডি বাথরুমে ফেলে রাখা হয়েছে, কাউকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, কাউকে রুমে ফেলে রাখা হয়েছে, কাউকে ছাদে ফেলে রাখা হয়েছে। এই তথ্যগুলো কিন্তু সব বিভিন্ন সময় আসছে। এই যে গত বছর পর্যন্ত 347 জনের ধর্ষণের কথা বললাম 2018 থেকে, তার মধ্যে 2023-এ ছিল সর্বোচ্চ 76 জন, আর 2024-এ অর্থাৎ গত বছর ছিল 36 জন। এক বছরে 36 জন, 24। কিন্তু এই 3 মাস যে গেল, এই 3 মাসেই 18 জন আমি কাউন্ট করলাম বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে, যে 18টি শিশু মাদ্রাসায় ধর্ষণ হয়েছে এবং একজনকে হত্যা করা হয়েছে, যার ডেড বডি ঝুলিয়ে রাখা হয়েছে ফ্যানের সাথে। তো দেখুন, এই আগের তুলনায় এই বছর মাদ্রাসায় এই ধর্ষণের ঘটনা বেড়েছে, এবং এই বাড়ার যে কারণগুলো কি সেটাও আমরা মোটামুটি আমি এর আগে একটি ভিডিওতে তুলে ধরেছিলাম, যে আগে যেমন যে কোনো ঘটনা যারা শিকার, অর্থাৎ যেই শিশুরা ধর্ষিত হয়েছে বা বলাৎকারের শিকার হয়েছে, তাদের পরিবার যখন এটি জানতে পারতো, বেশিরভাগ ক্ষেত্রেই জানতে পারে না। এই যে তথ্যগুলো বললাম, এগুলো আসলে একেবারেই যখন বেশি জানাজানি হয়ে যায় বা যারা ঘটনা জানায় শুধু সেগুলোই, কিন্তু সবসময় এটি আমরা জানি এবং বিভিন্ন জনের সাথে কথা বলেও জেনেছি যে খুবই কম, আসল বা বাস্তবে যে ঘটনা, যতগুলো ঘটনা ঘটে তার অনেক কম অংশ এটা আমরা জানতে পারি বা গণমাধ্যমে আসে। আবার এর অর্ধেকেরও কম পুলিশের কানে যায় বা মামলা মোকদ্দমা পর্যন্ত যায়। তো এখন যেহেতু এই সরকারের সময় পরিস্থিতি যেহেতু পরিবর্তিত হয়েছে, এবং এই সময় আমরা দেখতে পাই যে সব জায়গায় ইসলামপন্থী কিংবা এই মাওলানা, মুফতি, এদের যে এক ধরনের আস্ফালন, ফলে অনেক অভিভাবক ঘটনা জেনেও ভয়ে চুপ করে যায়। আপনাদের মনে থাকার কথা যে রোজার দ্বিতীয় দিন ঢাকার এই মুফতি মাওলানা মামুনুল হকের মাদ্রাসায় একটি ঘটনা ঘটেছে, যে সেহরির আগে তাকে রীতিমতো এই মোহাম্মদপুর এলাকা ছাড়া করা হয়েছে ভয় ভীতি দেখিয়ে, হুমকি দিয়ে। তো ঢাকার দক্ষিণখানে ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনাগুলো ঘটে, কিন্তু এখন ভয়ে আর এই অভিভাবকরাও এগুলো আর জানানোর সাহস পায় না। কিন্তু অন্যদিকে যারা এই ধর্ষণ মাদ্রাসায় যারা এখন আছে, এই ধর্ষক, তারা বিভিন্ন পরিচয়ে, হেফাজতের পরিচয়, মামুনুল হকের ক্যাডার পরিচয়ে বা অন্যান্য জায়গার বড় বড় মাওলানাদের এক ধরনের ভরসায় তারা আনন্দে, ঠিকই উৎসবের আমেজে তারা বলাৎকার এবং ধর্ষণ চালিয়ে যাচ্ছে। আমি অঞ্চলভিত্তিক কিছু অ্যানালাইসিস করেছি, সেইখানে এই যে 347টি ঘটনা ঘটেছে, এই ঘটনাটি ঘটেছে 275টি মাদ্রাসায়। অনেক মাদ্রাসায় কয়েকজন করে শিশু ধর্ষণের শিকার হয়েছে, একাধিকবার হয়েছে, অর্থাৎ বারবার হয়েছে। আবার একই শিক্ষক, একই হুজুর, তারা কয়েক শিশুকে ধর্ষণ করেছে, এরকম ঘটনাও আছে। তো এই মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে 40%, এরপরে ঢাকা বিভাগে 20%, বরিশাল বিভাগে 13%, রংপুর বিভাগে 8%, রাজশাহী বিভাগে 6%, সিলেট বিভাগে 5%, খুলনা বিভাগে 5% এবং ময়মনসিংহ বিভাগে 3%। তো মাদ্রাসায় যখন এই বাচ্চাগুলোকে দেওয়া হয়, পরিবারের পক্ষ থেকে কেউ নিয়ত করে দেন, কেউ ধর্মীয় বিশ্বাস থেকে দেন,
দেওয়ার পরে তাদের আর খোঁজ খবর অভিভাবকরা রাখে না। আবার মাদ্রাসাগুলো বা মাদ্রাসা কর্তৃপক্ষ এমন কড়াকড়ি বেশ কিছু সিদ্ধান্ত বা নীতি করে দেয় যাতে ঠিকমতো খোঁজ নিতে পারে না। কিন্তু কখনো এই ছেলেরা সুযোগ পেয়ে অনেকে পালিয়ে যায় মাদ্রাসা থেকে, আর বাসায় গিয়ে আর মাদ্রাসা আসতে চায় না। তখন অভিভাবকরা যাদেরকে অনেক পীড়াপিড়ির পরে জানতে পারেন তাদেরকে ওই মাদ্রাসায় হয়তো আর পাঠান না। কিন্তু অনেকে এরপরেও শিশুটি বা তার সন্তানটি মাদ্রাসায় যেতে না চাইলে তাকে জোর করে আবার মাদ্রাসায় রেখে আসে, আর সেখানে এই ঘটনাগুলো ঘটছে। মাদ্রাসার যারা হুজুররা থাকেন, পরিচালকরা থাকেন, কিংবা এই যে এখন হেফাজতের যারা আছেন, তারা বিভিন্ন সময় মাওলানারা এগুলো নিয়ে কথা বলেন, কিন্তু খুব নিম্নভাবে বলেন, নিম্ন স্বরে বলেন, মোলায়েম স্বরে তারা কথা বলেন। জোরালোভাবে মাদ্রাসায় বলাৎকারের বিরুদ্ধে বা ধর্ষণের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং নেন নাই। পুলিশ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের মধ্যে অনেক মাওলানা, অনেক হুজুর আবার এই 5ই আগস্টের পরে যে পরিস্থিতি তাতে কারাগার থেকে বেরিয়ে গেছে, অনেকে জামিনেও বেরিয়ে গেছে। এই ঘটনাগুলো আছে। কিন্তু আমরা পত্রপত্রিকায় শুধু ওই ঘটনা যেদিন হয়, যদি পুলিশ যাদেরকে ধরে সেই ঘটনাটি আসে, কিন্তু ইনডেপথ কোনো নিউজ কোনো পত্রপত্রিকায় আসলে আমরা খুব একটা করতে দেখি না। অনেক গণমাধ্যম কর্তৃপক্ষই এগুলো এড়িয়ে যেতে চান। কিন্তু যারা এই ধর্ষণের ঘটনাগুলো ঘটান তারা তো ঠিকই, যেগুলো জানাজানি হয় তো ভালো, যেগুলো জানাজানি হয় না, ধরেন যেই মাওলানা, যেই মুফতি, যেই শিক্ষক তিনি টুপি দাড়ি পাঞ্জাবি পরে একদম ফেরেশতা ধবদুরস্ত হয়ে তিনি যখন নামাজ পড়ান, ইমামতি করেন কিংবা মিলাদ শরীফ পড়ান, অথচ তিনি রাতে বা দিনে মাদ্রাসায় বলাৎকার করে আসলেন, আর আপনারা তাদেরকে হুজুর হুজুর বলে, আমরা তাদেরকে হুজুর হুজুর বলি, আমরা তাদেরকে পালিত সেজদা করি। এই অবস্থা চলছে বর্তমানে বাংলাদেশের মাদ্রাসায়। আমি বলছি না যে সব মাদ্রাসাই এরকম। এই ধরনের ঘটনা যে ঘটে সেই মাদ্রাসার সংখ্যা কিন্তু একদম কম না। ফলে অনুরোধ করব প্রশাসনকে, আপনারা অন্ততপক্ষে মাদ্রাসার দিকে নজর দিন, আর গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ করব আপনারাও এগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করুন। আর যারা অনেকেই আমরা দেখি যে নিজেরা হয়তো এবাদত করেন না বা নামাজ রোজা ধর্মে কর্মে খুব একটা আগ্রহী নয়, কিন্তু মাদ্রাসা ঠিকই আপনারা করেছেন। এই মাদ্রাসার পয়সা, যে মাদ্রাসায় যে দান অনুদান করা হয় সেটি কতটা সৎভাবে আয় করা হয় সেটিও যেমন দেখা হয় না, আবার সেই মাদ্রাসায় বলাৎকার হলো কি হলো না, সুতরাং যারা মাদ্রাসা পরিচালনা বোর্ডে থাকেন তাদেরও খুব একটা সেদিকে দেখার সুযোগ থাকে না বা আগ্রহও থাকে না। এই অবস্থায় চলছে আমাদের মাদ্রাসা। তো এখন দেখা যাক সামনে আরো কত আমরা ধর্ষণ বা বলাৎকার দেখতে থাকবো। ধন্যবাদ সবাইকে।